বউ তো কালো, এত সুন্দর ছেলের জন্য কালো মেয়ে? নিশ্চয় প্রেমে টেম ছিল, নয়তো এমন কালো মেয়েকে কোন ছেলে বিয়ে করবে? আরে মাহরিনের বড় ছেলের বউ তানিয়া যেমন বাপের বাড়ি থেকে শহরে ফ্ল্যাট পেয়েছে, ঠিক তেমনি মনে হয় মেঘালয়ের বউটা শহরে ফ্ল্যাট পাবে মনে হয়। মেয়ের বাবা সরকারি চাকরি করে, তার কাছে এত টাকা আছে নাকি যে মেয়েকে ফ্ল্যাট কিনে দিবে? উপরোক্ত বাক্যগুলো মেঘালয়ের মামা দাদাদের পক্ষ থেকে আসা কিছু মানুষের কথা। আর আলোর পরিবারের মানুষজন তো আর কাঠি ওপরে। তাদের ভাষ্য মতে মেঘালয়ের হয়তো এটা দ্বিতীয় বিয়ে, নয়তো দেখতে কালো খুঁত আছে এমন মেয়েকে কেউ বিয়ে করে। পরিবারের কিছু মানুষের কথা শুনে আফসার সাহেব রেগে যাচ্ছেন, কিন্তু তাদের বলেও লাভ নেই। এক কথায় একশ রকমের বানাতে তাদের জুড়ি নেই। খুব আনন্দ ঘন মুহূর্তে পার হচ্ছে মেঘালয় এবং আলোর হলুদ সন্ধ্যা। মাঝখান দিয়ে মেঘালয়কে টিজ করছে কাব্য, কারণ কাব্যর বিয়ের সময় মেঘালয় কম করেনি তার সাথে। মেঘালয় একটা টিস্যু পাঞ্জাবির পকেট থেকে বের করে আলোর সামনে দিয়ে বলল, কেক মুখে নিয়ে টিস্যুতে ফেলে দিবেন। বাপরে, 4 পাউন্ডের কেক খেলে নির্ঘাত হসপিটালে যেতে হবে। মেঘালয় কথাগুলো বলতে বলতে টিস্যু দিয়ে মুখ মুছে ফেলল। আলোর টিস্যু হাতে নিয়ে বসে রইল। কাব্য এবং ইতি এলো স্টেজে। মেঘালয়ের পাশে কাব্য আর আলোর পাশে ইতি। কাব্য কেক নিয়ে মেঘালয়ের মুখের সামনে বাড়িয়ে ধরল। মেঘালয় কেকের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাই, আমার তো মাত্র 3 বার কেক মুখে দিয়ে বমি পাচ্ছে, তুমি অত বড় কেক তোমার গায়ে হলুদের দিন একা সাবার করেছিলে কিভাবে? মেঘালয়ের ব্যঙ্গাত্মক স্বরে বলা কথাগুলো শুনে কাব্য ইতি ফিক করে হেসে ফেলল। আলো নিজের স্যার সম্পর্কে এমন কথা শুনে না হেসে পারছে না। কাব্য বড় এক টুকরো কেক হাতে নিয়ে মেঘালয়ের মুখে ঢুকিয়ে দিয়ে বলল, এভাবে খাবি? ফেলে দিচ্ছিস কেন? আরে খা, কিছুই হবে না। ব্যাচেলার জীবনের শেষ রাতটাকেই এনজয় করছিস ভেবে কেক খেয়ে সেলিব্রেট কর। কাব্য হাসতে হাসতে কথাগুলো বলল। কাব্যের কথা শুনে ইতি এবং আলো মুচকি হেসে ফেলল। মেঘালয় ফের থুয়ো করে টিস্যুর উপর কেক ফেলল। গায়ে হলুদের প্রোগ্রাম শেষ হওয়ার পর একে একে মেহমানরা বিদায় নিতে শুরু করলো। আলোর বাবা মা এবং আলো বাদে কেউ নেই। এদিকে মাহরিনকে নিয়ে মাসফি এবং তানিয়া চলে গেছে বেশ কিছুক্ষণ আগে। রাত প্রায় 1টা বাজছে। কাব্য আর ইতি মেঘালয়কে গিয়ে বলল ড্রাইভারকে বলার জন্য আলোর পরিবারকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। মেঘালয়, কাব্য এবং ইতি এগিয়ে যায় আলো এবং পরিবারের সামনে। মেঘালয়কে দেখে আলো মাথা নিচু করে সিতারা বেগমের পাশে দাঁড়িয়ে রইল। মেঘালয় সরু চোখে তাকালে একবার আলোর দিকে, তারপর আফসার সাহেবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আমাদের গাড়ি করে আপনারা চলে যান। এত রাতে অন্য গাড়িতে করে যাওয়া রিস্ক হয়ে যাবে। অসুবিধা নেই বাবা, তোমরা চলে যাও, আমরা যেতে পারবো। কাব্য এগিয়ে এসে আফসার সাহেবকে নরম সুরে বলল, আপনারা আমাদের গাড়িতে করে না গেলেও বরং অসুবিধা হবে আঙ্কেল, প্লিজ মানা করবেন না। গাড়ির ড্রাইভার যাবে না, বরং আমি আপনাদের নামিয়ে দিয়ে আসব। কাব্যর কথা ফেলতে পারল না আফসার সাহেব। কাব্য, ইতি, সিতারা বেগম, আলো, মেঘালয় এবং আফসার সাহেব একসঙ্গে কমিউনিটি সেন্টার থেকে বের হলো। রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ির সামনে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে কাব্য উঠে বসলো। তারপর ইতি, সিতারা এবং আফসার সাহেব বাদ রইল মেঘালয় এবং আলো। আলো মেঘালয়ের দিকে আর চোখে তাকালো। মানুষটার সঙ্গে কি এবার একা একা ফিরতে হবে? মেঘালয় হুট করে আলোর চোখে চোখ রেখে তাকালো এবং আলোকে অপ্রস্তুত অবস্থায় ফেলল। কাব্য সবাইকে নিয়ে রওনা হয়ে গেছে। মেঘালয় এবার আলোর দিকে ফিরে তার ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, চলুন এবার আপনি আর আমি রওনা হই। আলো মেঘালয়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মেঘালয়ের হাতের ওপর হাত রাখলো। মেঘালয় মুচকি হেসে আলোর হাত শক্ত করে ধরল। গাড়ির দিকে এগিয়ে যায়। আলোকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল।
সিট বেল্ট বাঁধার সময় আলো মেঘালয়ের দিকে চোখ রাখতে পারল না, দৃষ্টি সরিয়ে রাখলো অন্যদিকে। মেঘালয়ের গা থেকে ভেসে আসা মিষ্টি সুবাসিত সুঘ্রাণ আলোর নাকে এসে ধাক্কা দিচ্ছিল। আলোর সিট বেল্ট বাঁধা হলে মেঘালয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে মেঘালয় আলোর দিকে আর চোখে তাকাচ্ছে, আলোর ষষ্ঠ ইন্দ্র জানান দিচ্ছে। হুট করে মেঘালয় শেষ বাজাতে বাজাতে থেমে গেল, গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে ফেললো। আলো অবাক হয়ে যায়, তারপর মেঘালয়কে জিজ্ঞেস করলো, এখানে কেন গাড়ি দাঁড় করিয়েছেন? মেঘালয় আলো ভয় পাওয়া মুখটার দিকে তাকিয়ে বেশ মজা পেল। ইচ্ছে করলো আরও আলোর ভয় আরেকটু বাড়িয়ে দিতে, কিন্তু আজ নয়। সন্ধ্যা থেকে শখানেক ছবি তোলা হয়েছে, কিন্তু আপনার সঙ্গে আমার একান্ত কোনো ছবি তোলা হয়নি, তাই এখন ছবি তুলবো। এবার নামুন গাড়ি থেকে। আরে তাই বলে এত রাতে রাস্তার পাশে? আলোর কথা শুনে মেঘালয় জবাব দিল না, গাড়ি থেকে নেমে পড়ল। আলোর সাইডের দরজা খুলে আলোকে বের হওয়ার জন্য ইশারা করলো। অগত্যা আলো বের হলো। মেঘালয় আলোর হাত ধরল, তারপর নিজের পাশে দাঁড় করিয়ে মোবাইলে সেলফি ক্যামেরা অন করে আলোকে বলল, আপনার ঠোঁটের কোণে সামান্য হাসি রেখা দেখতে চাই মিসেস মেঘালয়। মিসেস মেঘালয় শব্দটা শুনে আলো মেঘালয়ের চোখের দিকে তাকালো। ব্যাস এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে ফেলল মেঘালয়। ছবি তোলা শেষ। মেঘালয় মোবাইল ফোন পকেটে রেখে আলোকে বলল, গাড়িতে গিয়ে বসতে। আলো চুপচাপ মাথা নিচু করে হেঁটে গাড়িতে গিয়ে বসলো। এরপরের সময়টুকুতে আলোর নীরবতা বেশ চোখের পড়ার মতো। মেঘালয় ড্রাইভিং করার সময় আলোকে বেশ কয়েকবার দেখলো, কিন্তু কিছুই জিজ্ঞেস করলো না। আলোদের বাড়ির সামনে এসে গাড়ি থেমে গেল। আলো গাড়ি থেকে নেমে যায়। আলো মেঘালয়ের কাছ থেকে বিদায় না নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল দেখে মেঘালয় আলোকে দিল, আলো। নিজের নামটা মেঘালয়ের মুখ থেকে শুনে আলো থমকে যায়। এই প্রথমবার মানুষটা তার নাম ধরে সম্বোধন করলো, মিস মিথ্যাবতী। নামটাকে হুট করে আলো ভীষণ মিস করতে লাগলো। আলো পিছনে ফিরে তাকাতে দেখতে পেল সাদা পাঞ্জাবি পরা মেঘালয় তার দিকে এগিয়ে আসছে। মেঘালয় আলোর সামনে এসে দাঁড়ালো। পূর্ণ চাঁদের আলোয় শ্যামা কন্যার মুখের দিকে তাকিয়ে মেঘালয় প্রশ্ন করলো, মন খারাপ? আমার কোনো কাজে বা কথায় কষ্ট পেয়েছেন? আলো মাথা নাড়িয়ে না বোঝায়, তাহলে আপনি কি সত্যি আমার সঙ্গে সহজ হবার চেষ্টা করছেন? আলোর প্রশ্ন শুনে মেঘালয় ভ্রু কুঁচকে তাকালো। এমন কেন মনে হলো আপনার? গত দুদিন ধরে দেখলাম আপনি খুবই সহজভাবে আমার সঙ্গে মিশে যাচ্ছেন, কিন্তু আপনার আর আমার সম্পর্ক এত সহজ নয়। আলোর কথাগুলো শুনে মেঘালয় দীর্ঘশ্বাস ফেলে বলল, সহজ করতে চাইলে সবই সহজ। এখন আপনি কি চাইছেন? আপনার সঙ্গে আমার বিয়ে নামক চুক্তিনামা হোক। আমি সেটা কখন বললাম? তাহলে আপনি কি বোঝাতে চাইছেন? আপনার সঙ্গে আমার যেভাবেই হোক অথবা কোনো কারণেই হোক বিয়ে তো হচ্ছে। 8-10টা দম্পতি যেভাবে থাকে আমাদেরও উচিত সেভাবে থাকা। অভিনয় করতে বলছেন, আপনি যদি মনে করেন আমাদের সম্পর্কে আপনার অভিনয় করা জরুরি, তাহলে আপনি অভিনয় করতে পারেন, বাট আমার পক্ষ থেকে কোনো অভিনয় নেই। আমি সম্মান করি আমাদের সম্পর্ককে। আপনাকে আমি সেদিনও বলেছি, আজও বলছি, আমার জন্য আপনার দায়িত্ব পালন করার প্রয়োজন নেই। যেদিন আপনার মনে হবে আমার দায়িত্বটুকু আপনি নিতে পারবেন, ঠিক সেদিন আপনি আমার দায়িত্ব নেবেন। আমি আপনাকে কোনো প্রকার জোর করব না, বাট আমি এই সম্পর্কে মেনে নিয়েছি কারণ আমার মা আপনাকে চেয়েছি। কথাগুলো বলে অপেক্ষা করলো না মেঘালয়, চলে গেল। আর একা দাঁড়িয়ে রইল আলো। মানুষটার এভাবে রেগে যাওয়া কিংবা সম্পর্কটাকে স্বাভাবিকভাবে নেওয়া আলো মানতে পারছে না। মনে হচ্ছে মেঘালয় অভিনয় করছে, তার মাকে আশ্বস্ত করতে সে আলোর সঙ্গে ভালো থাকার অভিনয় করছে, তাদের সম্পর্কটাকে মেনে নেওয়ার চেষ্টা করছে। পিতা ফরহাদ রেজা আহমেদের
কনিষ্ঠ পুত্র মেঘালয় ইমতিয়াজ আহমেদের সঙ্গে আফসার উদ্দিনের একমাত্র কন্যা তামান্না ইসলাম আলোর বিবাহের মোহরানা 10,01,000 টাকা ধার্য করা হয়েছে। আপনি যদি এই বিয়েতে সম্মতি প্রদান করেন তাহলে বলুন কবুল। আলোর ছোট ঘরটাই আজ মানুষ পরিপূর্ণ, কারণ হুট করে মাহরিন আজ সকালে আফসার সাহেবের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করলো যে সকালে আগডটা সেরে ফেললে বরং ভালো হবে। বাদবাকি যা হবে সব কনভেনশন সেন্টারে হবে। যেই ভাবা সেই কাজ। মেঘালয়ের পরিবার থেকে কিছু মানুষজন রওনা হয়েছে। এদিকে আলো ঘুম থেকে ওঠার পর তার এক মামাতো বোন তাকে মেহেদি পরিয়ে দিয়েছে। সে মেহেদি রাঙা হাত নিয়ে তার ঘরে স্তব্ধ হয়ে বসে আছে খবরটা জানার পর থেকে। পরনে এখন হলুদের শাড়িটা। মাসফি, কাব্য, মেঘালয়ের বড় মামা, বড় চাচা, আলোর বাবা এবং কাজী এসেছে আলোর ঘরে আলোর কবুল সম্মতি নিতে। আলোর পাশে বসে আছে আলোর নানি। আলো তার নানির হাত শক্ত করে চেপে ধরে বসে আছে। আলোর নানি নাতনির কানের কাছে মুখ বাড়িয়ে বলল, কবুল বলে দে, লোকে মন্দ বলবো। আর কান্দিস কেন? কাজী সাহেব আবারও আলোকে কবুল বলার জন্য আহ্বান করলো। আলো মাথা উঁচু করে দেখলো তার বাবাকে। বহু বছরের মধ্যে আজই তার বাবার চেহারার সুখী ভাব বিরাজ করছে। এতদিন যে ছিল কন্যাদায়গ্রস্ত পিতা ভারী শব্দটার থেকে আজ তার মুক্তি হবে। আলহামদুলিল্লাহ, কবুল। অবশেষে আলোর কাছ থেকে সম্মতি পেয়ে সবাই আনন্দিত। কাব্য এবং আলোর নানি বাদে সবাই আলোর ঘর ছেড়ে বের হয়ে গেল, কারণ মসজিদে সবাই অপেক্ষা করছে। এবার মেঘালয়ের পালা। আলো হঠাৎ করে আলোর নানির গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাব্য আলোর কান্না দেখে চুপ করে বসে রইল। আলোর নানি নাতনির পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্না করার কি আছে পাগল, আজ তো তোর খুশির দিন। আমার মা কেন নেই নানি, আমার মা কেন নেই? আলোর কান্নার সুর কি যে করুণা শোনালো। কাব্য স্তব্ধ হয়ে যায়। এতদিন তারা জানতো সিতারা বেগম আলোর মা, কিন্তু আজ জানতে পারলো আলোর জন্য এবার সত্যি সত্যি মন খারাপ হলো কাব্যের। ধীরে ধীরে মসজিদ থেকে সবাই আলোদের বাড়িতে ফিরে আসে। কাব্য চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। আলো মাথা নিচু করে বসিয়েছিল। কান্না করতে করতে তার চোখের পাতা ফুলে গেছে। তোমার স্বামী তোমাকে দেখতে চাইছে আলো, তার সঙ্গে কথা বলো। আলো। কাব্যের কথা শুনে আলোর কান্না বন্ধ হয়ে যায়। আলো মাথা উঁচু করে তার ঘরের চারপাশে তাকালো, কিন্তু মেঘালয় তো কোথাও নেই। কাব্য মুচকি হেসে আলোকে বলল, সে এখানে। কথাটি বলে কাব্য আলোর দিকে তার মোবাইল বাড়িয়ে ধরল। আলো মোবাইল হাতে নিল। মেঘালয় আলোর কান্নারত মুখ দেখে বলল, শাদি মুবারক মিস মিথ্যাবতী, অবশেষে আপনি আমার হলেন। আজ যত কান্না করতে পারেন করুন, বাধা দেব না, কারণ আজ আপনার দিন। আমার বাড়িতে আমার জীবন, আমার ছোট ঘরটায় যেদিন আপনার আগমন হবে সেদিন আপনার কান্নারা ছুটি নেবে। আই প্রমিস। মেঘালয়ের আদুরে সুরে বলা কথাগুলো শুনে ঝড় ঝরিয়ে কেঁদে ফেলল আলো। অথচ এই মানুষটাকে সে তার চোখের পানি দেখাতে চায় না। বেহায়া হৃদয় বুঝি মেঘালয়কে আজ আপন মানুষ ভেবে বসে আছে। তাই হয়তো চোখের পানির বাঁধ ভেঙেছে তার সামনে। গল্প মেঘের ওপারের আলো।